বিদিশা খুবই সাধারণ ঘরের একটা মেয়ে। ছোটবেলা থেকেই পরিবারের নানা রকম অবহেলা লাঞ্ছনা সহ্য করেই বড় হয়েছি। কেননা আমার যখন বছর 10 তখন একটা অসুখে আমার বাবা মারা যায়। আর তারপর থেকেই শুরু হয় পরিবারের সবার আমাদের ওপর দোষ দেয়া। একটা সময়ের পর এটা চরম পর্যায়ে পৌঁছে যায়, আর সহ্য করা যায় না। তাই আমি মাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে ভাড়া বাড়িতে উঠেছি। এখন আমি পরিবারের লাঞ্ছনা সহ্য করতে করতে 28টা বছর পার করেছি। মানে আমার বয়স এখন 28। নিজের ক্ষমতায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরিও পেয়ে গেছি, আর তাতে আমাদের মা মেয়ে ভালোভাবেই চলে যায়। বিয়ে না, বিয়েটা করিনি। মা অনেকবার বলেছে বিয়ের কথা, কিন্তু আমি রাজি হইনি। আচ্ছা বলুন তো, বিয়ে করাটা কি খুব প্রয়োজন? বিয়ে না করে কি বাঁচা যায় না? কিন্তু আজকের সমাজে কেউ সেটা মানতে চায় না। তাদের মতে মেয়েরা একটা সময়ের পর বোঝা হয়ে দাঁড়ায়। সত্যি মেয়েরা কি বোঝা, না সমাজের চাপে মেয়েদের বোঝা করে তোলা হয়? জানেন, বিয়েটা করিনি বলে অনেকে অনেক কথা বলে, কুমন্তব্য করে। আমি অহংকারী, আমি জেদি, আর অনেক কিছু। আমাকে শুনিয়ে তো বলেই, মাকে শোনাতে পর্যন্ত ছাড়ে না লোকেরা। আমি আগাগোড়াই একটু চুপচাপ, খুব একটা কথা বলি না। লোকের বাজে কথা শুনে না শোনা ভান করে চলে যেতাম, কারণ এদের মুখ বন্ধ করার দায়িত্ব আমার নয়। কে আমাকে নিয়ে কী ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমাদের সমাজে এমন অনেক কিছু লোক থাকে যারা নিজের চেয়ে পরচর্চা বেশি করে। এই তো কয়েকদিন আগের কথা, আমার এক বন্ধু সুমনের গার্লফ্রেন্ড তাকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। সুমন আমার কাছে এসে খুব কান্নাকাটি করে বলেছিল, জানিস বিদিশা, আমি ওকে খুব ভালোবাসি, আর ও আমাকে ছেড়ে চলে যাবে কখনো ভাবতেও পারিনি। আসলে আমি এখনো বেকার, সেরকম কোনো কাজ করি না বলে ও আমাকে ছেড়ে চলে যেতে পারলো। আমি যদি কোনো চাকরি করতাম তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যেতে পারতো না, বল? ওর কথা শুনে আমার একটু খারাপ লাগলো বটে, কিন্তু কিছু করার ছিল না। আমি শুধু ওকে সান্ত্বনা দিয়ে বললাম, যে তোকে ছেড়ে চলে গেছে তার কথা ভেবে আর কষ্ট পাস না। জীবনটাকে নতুন করে শুরু করার চেষ্টা কর। নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েটাকে দেখিয়ে দে যে তুইও পারিস। জানি যে কথাটা বলা যতটা সহজ, বাস্তবে করা ঠিক ততটাই কঠিন। আমাদের জীবনটাই যে বড় অদ্ভুত, কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ। জানেন, আমি মনে করি যে ভালোবাসায় বিশ্বাস থাকাটা অবশ্যই প্রয়োজন। যে ভালোবাসায় বিশ্বাস থাকে না সেটা কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে না। কারণ ভালোবাসায় বিশ্বাস থাকলে তারা চাইবে তাদের কাছের মানুষটাকে সবসময় আগলে রাখতে। আমি একটা কথা, সত্যিকারের ভালোবাসতে কজন পারে, আর সেই ভালোবাসাকে টিকেই বা রাখতে পারে কজন? আমার কথাটাই ভাবুন না। ভালো তো আমিও বেসেছিলাম একজনকে, কিন্তু তাকে ধরে রাখতে পারলাম কই? আসলে জীবনটাকে আমরা যতটা সহজভাবে চালাতে চাই, আমাদের জীবন ততটা সহজ নয়। জানেন, জন্ম থেকে আমি বড় অভাগা। ছোটবেলায় বাবাকে তো হারিয়েছি, আর এখন মাকেও হারিয়ে ফেললাম। ভগবান বাবা মায়ের ভালোবাসা পাওয়াটা হয়তো আমার কপালে লেখেনি, তাই তো দুজনকেই কেড়ে নিল আমার কাছ থেকে। বাবা মারা যাওয়ার পর মাই ছিল একমাত্র সুখ দুঃখের সাথী। সেই মাই আজ আমার পাশে নেই। বাবা মায়ের ভালোবাসা ঠিকমতো বোঝার আগেই ভগবান তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আমার দুজন প্রিয় মানুষকেই আমায় ছেড়ে চলে গেছে, একজনও আমার কাছে থাকলো না। বাবা মারা যাওয়ার পর মাই ছিল আমার একমাত্র সুখ দুঃখের সাথী। সেই মাই আজ আমার পাশে নেই। বাবা মায়ের ভালোবাসা ঠিকমতো বোঝার আগে ভগবান তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আমার দুজন প্রিয় মানুষই আমায় ছেড়ে চলে গেছে, একজনও আমার কাছে থাকলো না।
মা মারা যাওয়ার পর আমি বড্ড ভেঙে পড়েছি। নিজেকে বড় একা মনে হতো। সত্যি তো আমি বড় একা পৃথিবীতে। আমার নিজের বলতে আর কেউই নেই, যাকে বলে নিঃসঙ্গ জীবন। আমার সেই নিঃসঙ্গ জীবনে সঙ্গ দেওয়ার জন্য একজন এসেছিল ঠিকই, তার নাম অভিরূপ। আমি ভাবতেই পারিনি যে সেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। অভিরূপ আমার থেকে কয়েক বছরের সিনিয়র। আমরা একই অফিসে চাকরি করি। আমি অফিসে জয়েন করার আগে থেকেই ও ওই অফিসে কাজ করত। যদিও বয়সে আমার থেকে বেশ কিছুটা বড়। হাসি কান্না মান অভিমানের মধ্যে দিয়েই আমরা 6টা বছর কাটিয়ে দিলাম। আমার আর অভিরূপের সম্পর্কের কথাটা মা জানতো, কিন্তু কোনো আপত্তি করেনি। মা বলতো, তোরা খুশি হলেই আমি খুশি। আমার এতে কোনো আপত্তি নেই। মায়ের শরীরটা তখন খুব খারাপ যাচ্ছিল, তাই মা চাইছিল মারা যাওয়ার আগে যাতে আমার বিয়েটা দেখে যেতে পারে। তাই আমি অভিরূপকে গিয়ে বললাম বিয়ের কথা। ও রাজি হয়নি। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে বিয়েটা করে, কিন্তু ও কিছুতেই রাজি হয়নি। যতবার বলেছে বাড়িতে বিয়ের কথাটা বলার জন্য, ততবার কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এড়ানোর কারণটা কি আমি জানি না। বারবার বলার পর রাজি হয়নি। আমি আমাদের সম্পর্কটা ওখানেই শেষ করে আসি। পরে অবশ্য জানতে পারি যে অভিরূপ আগের থেকেই বিবাহিত, যার কারণে সে আমাকে বিয়েটা করতে রাজি হয়নি। আমাদের সম্পর্কটা ভেঙে গেছে সেটা আমার জানার পর অনেকটাই ভেঙে পড়েছিল। পরে মনে হচ্ছিল কথাটা মাকে না জানালেই হয়তো ভালো হতো, কিন্তু মিথ্যে বলাটাও যে এক প্রকার অভিনয়, আর এই অভিনয়টা করা আমার পক্ষে সম্ভব হলো না। আপনারা হয়তো ভাবছেন যে আমি খুব খারাপ মেয়ে, কিন্তু বিশ্বাস করুন, আমার ফিরে আসার ছাড়া কোনো উপায় ছিল না। দীর্ঘ 6 বছরের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসাটা কম মুখের কথা নয়। মানতে খুব কষ্ট হচ্ছিল। শুধু একটা কথাই ভাবতাম, এটা কি খুব দরকার ছিল? বিশ্বাস জিনিসটাই যে আমার মধ্যে থেকে হারিয়ে গেছে। আজকাল আর চট করে কাউকে বিশ্বাস করতে পারি না। সম্পর্কটা ভেঙে গেলে সবাই হয়তো ভাবে মেয়েটারই দোষ, কিন্তু সবসময় মেয়েটার দোষ থাকে না। কিছু সময় ছেলেটারও দোষ থাকে, কিন্তু সমাজের সবাই সেটা বোঝে না। তারা সবসময় মেয়েদের দোষই দেখতে পায়। আজও আমাদের সমাজ এতটুকু বদলায়নি। হায় রে সমাজ, আর কত অন্ধকারে ঘুমোবে? এবার ওঠো, জাগো।